আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ইসকন নামক যে একটি সংগঠন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে আছে এবং এদেরকে নিয়ে বহু বিতর্ক এবং ইসকনদের এই নামে যে বিদ্রোহ, ইসকনের নামে যে বিক্ষোভ যা কিছু, এটা পুরোটাই আওয়ামী লীগের জন্য। হিন্দুদেরকে নিয়ে আওয়ামী লীগের অতি দরদ, অতি বাড়াবাড়ি, আবার আওয়ামী জমানায় হিন্দুদের একেবারে তেলে ঝুলে অবস্থা, অহমিকাবোধ, নানা কারণে তারা যে ক্ষোভ তৈরি করেছে সংখ্যাগরিষ্ঠের মনে, সেটি এই সময়টিতে এসে একেবারে মুখোমুখি পড়ে গিয়েছে। তো যেহেতু ইসকন এবং হিন্দু সম্প্রদায় তারা তাদের মুরব্বী হিসেবে আমেরিকাকে মনে করে, মুরব্বী হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে মনে করে, মুরব্বী হিসেবে তারা ভারতকে মনে করে, ফলে তারা সংখ্যালঘিষ্ঠ হওয়ার সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় মুসলিমদেরকে অতীতে যেভাবে ভয় পেত, এই সময়টাতে কেন যেন তারা আর ভয় পেতে চাচ্ছে না। ফলে দুটো সংগঠন, দুটো জাতি, দুটো সম্প্রদায় একেবারে মুখোমুখি এসে পৌঁছে গিয়েছে। এবং এটাকে আপনি হিন্দু জঙ্গিবাদ বলবেন না মুসলিম জঙ্গিবাদ বলবেন, এটা হয়তো ভবিষ্যতে নির্ধারিত হবে, কিন্তু দেশের ভিতরে এবং দেশের বাইরে এগুলো নিয়ে যে লঙ্কাকাণ্ড ঘটছে, যার ফলে পুরো জাতি হিসেবে আমরা আন্তর্জাতিক অঙ্গনে এবং দেশের ভিতরে সীমাহীন দুর্ভোগ, দুর্দশা, দুঃখ, কষ্ট এবং অসংখ্য জটিলতার মধ্যে আমরা পড়ে গিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। শেখ হাসিনা যখন ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠছিলেন 2010 সনের পর থেকে খুব বেশি মাত্রায়, এবং এটি 2015 সন থেকে একেবারে এক্সট্রিম পর্যায়ে তিনি চলে গিয়েছিলেন। তো 2009-10 সনে, 11 সনে আওয়ামী লীগের মতো এত একটা বড় দলে আত্মসমালোচনা বলতে কিছুই ছিল না। আমি একেবারে নবীন, ক্ষুদ্র একজন মানুষ। আমি যতটা সম্ভব দলের সমালোচনা করতাম এবং এর জন্য আমাকে যথেষ্ট দুর্ভোগ এবং দুর্দশা অতীতে পোহাতে হয়েছে। একইভাবে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবার বা এরশাদ সাহেব যতদিন ক্ষমতায় ছিলেন, ওই পার্টির মধ্যে কখনোই গণতন্ত্রের চর্চা হয়নি। তো পার্টির নিজেদের মধ্যে কি হয়, এই নেতৃত্ব শূন্যতা দেখা দেয়, ফ্রাস্ট্রেশন দেখা দেয়, এবং যে রাজনীতির যে প্রজনন, এক নেতার অনুস্করণে হাজারো কর্মী তৈরি হয় এবং কর্মী থেকে ধীরে ধীরে নেতা হয়, এই প্রজননটা, ব্রিডিংটা বন্ধ হয়ে যায়, যেটি আমাদের এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ক্রমশ বৃদ্ধি হয়ে যাচ্ছে। এটা হলো ইন্টার পার্টি পলিটিক্স। দ্বিতীয় যেটি হলো যে যখন যে ক্ষমতায় যায়, অর্থাৎ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো সে গিয়ে করে কি, তার প্রতিপক্ষকে দমন করে, ভিন্ন মতকে পদদলিত করে এবং নিজে নিজে তার একটা শ্রেণীর শত্রু সে তৈরি করে ফেলে। ফলে আওয়ামী লীগ যখন আসে, তখন ক্ষমতায় থাকার কারণে ইসলামপন্থী লোকগুলোর উপর এক ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন চলতে থাকে। হিন্দুরা এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন, তারা তুলনামূলকভাবে ভালো থাকেন। দরিদ্র মানুষ যারা আছেন, প্রান্তিক লেভেলের মেহনতি মানুষ, তারা ভালো থাকেন। কিন্তু উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, তারপর ধনিক শ্রেণী, তারপর এই যে আন্তর্জাতিক মানের খ্যাতিমান সাহিত্যিক, বুদ্ধিজীবী, সবাই মোরাললেস লাঞ্ছিত এবং অপমানিত হয় আওয়ামী লীগ জমানাতে। বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন এই ইসলামপন্থী যারা রেডিক্যাল ইসলামাইজেশন করতে চায়, তারা এটাকে, এই সময়টিকে একটি স্বর্গ সময় মনে করে। তারপর সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে, বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তারা নিরাপত্তাহীনতা অনুভব করতে থাকে। তো এই যে জাতীয় পার্টির ক্ষেত্রে মাঝামাঝি, এই দুটোর ক্ষেত্রে মাঝামাঝি, এর ফলে কি হলো, আমাদের মধ্যে, আমাদের এই সমাজে স্লো এবং স্টেডি, অর্থাৎ ধীরে চলো
এবং নিজের যে স্বকীয়তা বজায় রাখো, স্থিতি অবস্থা বজায় রাখো, এরকম নেই। আমরা খুব উত্তেজিত হয়ে পড়ি, একেবারে ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে আমরা সব কিছু জয় করতে চাই। ফলে যে কয়বারই ক্ষমতার পট পরিবর্তন হয়েছে আমাদের দেশের স্বাধীনতার পরে, উইদিন 24 আওয়ার্স এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আমরা কেউ স্বপ্নেও কল্পনা করিনি। উইদিন 30 ডেজ, প্রথম ১ মাসে এমন সব ঘটনা ঘটেছে যা কল্পনাকেও হার মানায়। তারপর ৩ মাস, ৪ মাস, ৬ মাসের মধ্যে প্রলয়ঙ্কারী, রীতিমতো কিয়ামতে যেভাবে সবকিছু ওলটপালট হয়ে যায়, ওভাবে সবকিছু ওলটপালট হয়েছে। বহু মানুষের কপাল পুড়েছে, বহু মানুষের আবার নতুন করে কপাল গজিয়ে উঠেছে। এটা এই যে জোয়ার ভাটার বাংলাদেশ, নদী ভাঙনের বাংলাদেশ, ষড় ঋতুর বাংলাদেশে এই ঘটনার সঙ্গে আমরা এতটা অভ্যস্ত হয়ে পড়েছি, ফলে আমাদের জনজীবনে সত্যিকার অর্থে গত ৫০টি বছরে গর্ব করার মতো, অহংকার করার মতো একটা ইতিহাস তৈরি হয়নি, একটা ঐতিহ্য তৈরি হয়নি যে স্বাধীনতার পরে এই ঐতিহ্যটাকে নিয়ে আমরা সম্মুখ সারিতে গিয়ে বিশ্ব দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। তো সুপ্রিয় দর্শক, গোলাম মাওলা রনির ইসকন সম্পর্কে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যে বক্তব্যগুলো দিলেন, এর ভিতরে কোন কথাগুলো সবচেয়ে বেশি মূল্যবান বলে আপনার মনে হয়েছে এবং কোন কথাগুলো সঠিক বলে মনে হয়েছে, সত্য বলে মনে হয়েছে, কোন কথাগুলো ভিত্তিহীন বলে মনে হয়েছে বা রাজনীতি ফায়দা লুটার জন্য বলে মনে হয়েছে এবং সস্তা জনপ্রিয়তার জন্য বলে মনে হয়েছে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।